খবর দিনভরে এবার নজর রাখবো এই যে হামিম পুলিশের জালে এসেছে, তাকে জেরা করে তো একাধিক তথ্য পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার কনভয় রেকি করা এসব আপনাদের জানাচ্ছিলাম। আমরা তারই পাশাপাশি দেখেছিলাম রাজ্যের পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়, তাকেও কিন্তু টার্গেট করা হয়েছিল, তার আত্মীয়কেও টার্গেট করা হয়েছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে শহরে জঙ্গি খোঁচরের জাল, হ্যাঁ, হামিম সহযোগী আদিত্য সিং সে এবার জালে। শহরে আরো জঙ্গি খোঁচর থাকার আশঙ্কা করা হচ্ছে। কিভাবে উমেশ রায় তিনি ঠিক কি আশঙ্কা করছেন, দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস আরো ডিটেল এই বিষয়টা জানাতে পারবে। দেবাশিস, দেখো, আদিত্য গ্রেপ্তার হওয়ার পর থেকে কিন্তু অনেকটাই আশ্বস্ত হয়েছিল রাজ্য পুলিশ, অর্থাৎ এসটিএফ থেকে শুরু করে আমাদের হাওড়া সিটি পুলিশ। তারা ভেবেছিল যে হয়তো হামিম আদিত্যর পরে আর কেউ নাও থাকতে পারে, তবে একেবারেই আশঙ্কা করছেন, অন্যরকম আশঙ্কা করছেন মন্ত্রী উমেশ রায়। তিনি দাবি করছেন তার আশেপাশে আরো বেশ কিছু এই হামিম আদিত্যের মতন লোকজন রয়েছে। তার কারণ তাদেরকে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে তাদেরকে অধিক টাকার মালিক হতে দেখেছে তিনি, এবং একাধিক জায়গায় আর্মস সাপ্লাই পর্যন্ত করা হয়েছে বলে তিনি মনে করছে। কারণ একাধিক যুবকের হাতে আর্মস থেকে শুরু করে লাখ লাখ টাকা। এমনকি এই যে আদিত্য ধরা পড়েছে, এখানে বারবার করে বলা হচ্ছিল একেবারে গরিব পরিবারের আদিত্য, সে এই জালে ফেঁসে গেছিল। সে ফেঁসেছিল কেন? টাকার জন্য। উমেশ রায় মন্ত্রী তিনি দাবি করেছেন যে এই আদিত্যর অ্যাকাউন্ট থেকে প্রায় 30 লক্ষ টাকার কিন্তু একটা হদিশ পাওয়া গেছে। ফলে এই টাকার বিনিময়ে এইসব যুবকদের যে এই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত করা হচ্ছে তা তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন, এবং তার দাবি পুলিশের কাছে বেশ কিছু নাম তিনি জমা করবেন বা করেছেন, যাদেরকে কিন্তু নজরদারি করতে বলা হয়েছে। তারাও এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকতে পারে বলে মনে করছে মন্ত্রী উমেশ রায়। খবর পেয়েছি নাকি আদিত্য সিং খুব গরিব ঘরের ছেলে, তার অ্যাকাউন্টে 30 লাখ টাকা আছে, এটাও খবর পেয়েছি। আমরা কি মানে টাকার জন্য সবকিছু বিক্রি করে দেব? দেশের সুরক্ষা বিক্রি করে দেব? মুখ্যমন্ত্রীর মুভমেন্ট বিক্রি করব? এটা বলতে পারি যে একটা হামিম মন্ডল নেই, গলি গলিতে হামিম মন্ডল আছে। এদেরকে চিহ্নিত করার প্রয়োজন আছে। আপনি একটাকে ধরেছেন, আমার কাছে কিছু ইনপুট আছে, আমি লোকাল পুলিশকে জানিয়েছি যে আমার এলাকায় কিছু লোক আছে যারা এই ধরনের বিদেশি লোকেদের সঙ্গে যোগাযোগে থাকে, তাদের জন্য কাজ করে। না হলে হঠাৎ করে একটা লোকের কাছে এত পয়সা আসে কোথা থেকে, এত আর্মস অ্যামিউনিশন আসে কোথা থেকে? আমি তো বলছি যে গভর্নমেন্টকে, আর আমি পুলিশকেও বলবো, কিছু লোকের উপর আমাদের সন্দেহ আছে, তাদেরকে সার্চ করলে এখান থেকে অনেক বেআইনি অস্ত্র পাওয়া যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, তার বিরুদ্ধে এবার তদন্তে সিআইডি, কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে জমি দুর্নীতির, অভিযোগ রয়েছে চাকরি প্রতারণারও। আমরা দেখেছি যে শালবনীতে মামলা রয়েছে, ডেবরায় মামলা রয়েছে, এবং এবার অভিষেকের পিএর বিরুদ্ধে তদন্তে সিআইডি। এই সিআইডি এবার তদন্ত করবে সুমিত রায়ের বিরুদ্ধে। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ, তার বিরুদ্ধে বুড়ি অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে এবার সিআইডি। আরো বিস্তারিত রৌনক জানাতে পারবে এই বিষয়। রৌনক, জমি দুর্নীতি থেকে শুরু করে চাকরি প্রতারণা, একের পর এক অভিযোগই সুমিত রায়ের বিরুদ্ধে রয়েছে, কি আপডেট পাচ্ছ? দেখো, একেবারে ইতিমধ্যে এই সুমিত্রার বিরুদ্ধে দুটি মামলা, একটি শালবনী থানায় এবং একটি ডেবরা থানায়, যা আগেই পুলিশ তদন্ত করছিল, সেই মামলার তদন্তভার নিল সিআইডি। এবং সিআইডির তরফ থেকে এই মামলার কেস ডায়েরি নিজেদের হাতে নেওয়া হবে, এবং পরবর্তীতে এই সুমিত রায় সংক্রান্ত যে চাকরির ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছিল, কোটি কোটি টাকার, প্রায় 18 জনের কাছ থেকে তারা টাকা তুলেছিলেন, তারপরে তাদেরকে চাকরি দেওয়া হয়নি। এছাড়াও যে শালবনীতে যে জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল, যার জেরে কিন্তু প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, তাকেও গ্রেফতার করা হয়েছিল, এবং সেখান থেকেই সুমিত রায়ের নাম উঠে আসে। তোমার মনে থাকবে এই মামলাকে সামনে রেখে কিন্তু শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে অভিযানও চালায় সুমিতের খোঁজে। এই দুটি মামলার তদন্তভার এবার সিআইডি নিল, এবং এর আগেও সুমিতের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। সেক্ষেত্রে সুমিত রায় এখন কোথায়, তার খোঁজে তার পরিবারকে জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে এই মামলার যে কেস ডায়েরি, সেই কেস ডায়েরি সিআইডি নিজেদের হাতে নেবে, এবং পরবর্তীতে সিআইডির তরফ থেকে এই শালবনী থানার মামলা এবং ডেবরা থানার যে মামলা, এই দুটি মামলারই কিন্তু তদন্ত করা হবে। বেশ,
আমরা দেখেছিলাম হাসনাবাদে এক ব্যক্তির একেবারে ঢালাই রাস্তা ছিল, সেখানে তার জমি আটকে ছিল আর স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে সেই জমি দখলের অভিযোগ ছিল। জমি দখল করে ঢালাই রাস্তা তৈরি হয়ে গিয়েছিল এই অভিযোগ ছিল, আর প্রতিবাদ করায় মহিলাদের মারধরেরও অভিযোগ ছিল। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, সেই জমি ফেতে আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছিল পরিবার, কোথাও গিয়ে স্বস্তি পেলেন তারা? আদালতের নির্দেশ কি? হ্যাঁ দেখো, স্বস্তি তো অবশ্যই পেলেন। তার কারণ এই যে এখানকার যে তৃণমূলের যিনি নেতা রশিদ গাজী, তিনি এখানকার যে রহিম গাজী বলে এক ভদ্রলোক, তার জমি জোর জবরদস্তি দখল করে নিয়ে তার জমির ওপর দিয়ে ঢালাই রাস্তা করে নিয়েছিল নিজের বাড়িতে যাতায়াত করার জন্য। এবং সেই সময় রহিম গাজীর পরিবারের লোকজন যখন বাধা দেয়, তখন রহিম গাজী সহ রহিম গাজীর পরিবারের লোকজনকে মারধর করে, বৃদ্ধ বাবাকে মারধর করে, এমনকি মহিলাদেরকেও ছাড়িয়ে মহিলাদেরকেও মারধর করা হয়েছিল। এবং সেই ঘটনায় কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছিল। এরপরে রহিম গাজীর পরিবার কিন্তু আদালতের দ্বারস্থ হয় এবং সেই সময় তৃণমূলের সরকার ছিল, কিন্তু সেই সময় কিন্তু কোনো রকম সুরাহা কিন্তু এই রহিম গাজীর পরিবার পায়নি। সরকার পরিবর্তনের পরে এবার কিন্তু আদালতের নির্দেশে পুলিশ সক্রিয়ভাবে এই রহিম গাজীর যে জমি, সেই জমি কিন্তু ফেরত দিল এবং সেই ঢালাই রাস্তা ভেঙে আজকে কিন্তু রহিম গাজীকে পুরো জমি কিন্তু তার হাতে তুলে দিল। এবং ঘটনাস্থলে কিন্তু হাসনাবাদ থানার পুলিশ উপস্থিত ছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিন্তু রীতিমতো শুধু রহিম গাজীর পরিবার না, এলাকায় কিন্তু একটা স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে। আর অন্যদিকে যার বিরুদ্ধে যে তৃণমূলের নেতা রশিদ গাজী এবং তার সাকরেদদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তারা কিন্তু এই মুহূর্তে এলাকা ছেড়ে, যার ফলে তাদের কি বক্তব্য বা তাদের কোনো রকম রিয়াকশন কিন্তু পাওয়া যায়নি। বেশ, তৃণমূলের দুষ্কৃতী আব্দুর রশিদ গাজী, হাসান গাজী জোর করে আমার জায়গার উপর দিয়ে রাস্তা করেছিল, ও দখল করে নেওয়ার চেষ্টা করছিল। এখন আপনারা কি করছেন? আমরা এখন প্রশাসন হাইকোর্টে গিয়েছিলাম, হাইকোর্টের অর্ডারে ভাঙার অর্ডার পেয়েছি। এখন প্রশাসনের আসার পর ওরা পালিয়ে গেছে, আমরা এটা প্রশাসন দিয়ে ভেঙে নিচ্ছি। কারা দখল করে নিচ্ছে? তৃণমূলের দুষ্কৃতীরা। পঞ্চায়েত প্রধান স্ত্রী আর পঞ্চায়েত চালাচ্ছেন স্বামী। হ্যাঁ, আসানসোলের রূপনারায়ণপুর পঞ্চায়েতে এরকমই ঘটনা। প্রক্সি প্রধান বিক্ষুব্ধ হবে স্বাভাবিক, কারণ পঞ্চায়েতের দুর্নীতি, স্বজন পোষণ এসবের তো অভিযোগ রয়েছে। কিন্তু স্ত্রী পঞ্চায়েত প্রধানের দায়িত্বে, সেখানে স্বামী কি করে পঞ্চায়েত চালাতে পারেন? দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, এটা কিভাবে সম্ভব? মানে স্ত্রী পঞ্চায়েত প্রধান, প্রক্সি দিচ্ছেন তার স্বামী, ডিসিশন নিচ্ছেন তার স্বামী, মানে একরকম তিনি প্রধান, তিনি ডিসিশন নিচ্ছেন, এদিকে দুর্নীতি, স্বজন পোষণ এসবের অভিযোগ তো রয়েছে। কতদিন ধরে বা কত বছর ধরে চলছে এটা? দেখো, রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার সাধারণ মানুষের অভিযোগ কি দীর্ঘদিন ধরে ঠিক একইভাবে নামেই শুধু প্রধান রয়েছেন তার স্ত্রী, কিন্তু বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন তার স্বামী এবং বিভিন্ন কাজে তার নির্দেশ দিচ্ছেন তার স্বামী এবং স্বামীর নির্দেশ মতোই কাজ করছেন যিনি দপ্তরের প্রধান রয়েছেন তার স্ত্রী, সে কিন্তু স্বামীর কথা মতো কাজ করছে। এলাকার সাধারণ মানুষের যে সমস্যার কথা, সেই সমস্যার কথা নজর না দিয়ে স্বামী ঠিক যেইভাবে তার স্বামী যাকে কাজ করতে বলছিল ঠিক তিনি সেইভাবেই কাজ করছিলেন। শুধুমাত্র এই অভিযোগ নয়, বিভিন্ন সমস্যা নিয়ে যখন এলাকার মানুষ পঞ্চায়েতে আসেন, সেই পঞ্চায়েতে সমস্যা সমাধান হয় না এবং তাকে দপ্তরে পায় তার স্বামীকে উপস্থিত পেয়ে তার স্বামী পাল্টা তাদেরকেই প্রশ্ন করে এবং তাদেরকে সেইখান থেকে ফিরে যেতে বলে। এই অভিযোগ যখন দীর্ঘদিন ধরে গ্রামবাসী পায় এবং সহ্যের যখন বাইরে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তবেই কিন্তু আজকে শেষমেশ
পঞ্চায়েত অফিসে যখন প্রধানকে বিভিন্ন সমস্যার কথা জানাতে যায় গ্রামের মহিলারা, তখন তার স্বামীকে উপস্থিত দেখে পরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং স্বামী পাল্টা গ্রামবাসীদেরকে দেখে জোর গলায় কথা বলতে গেলেই তাকে পঞ্চায়েত দপ্তর থেকে বার করে দেওয়া হয়। একেবারে গ্রামের মহিলারাই কিন্তু তাকে বার করে দেন এবং যেই পঞ্চায়েতে সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের কাজকর্ম করার কথা, সেই কাজকর্ম করার জন্য আবেদন জানানো হয়েছে এলাকার সাধারণ মানুষের পক্ষ থেকে। একেবারে দীপক, সিনেমা বা সিরিজে এরকম দেখা যায়, কিন্তু সেক্ষেত্রে সেটা সিনেমা সিরিজেই আর আটকে থাকলো না, কোথাও গিয়ে সত্যি এটা দেখা গেল যে না, স্ত্রী প্রধান হলেও দায়িত্ব নিয়ে ফেলেছেন, সিদ্ধান্ত নিচ্ছেন স্বামী। আমি পিসি বলছে প্রতিদিন আসি না, এটা বলছে তিরপল দিয়েছি, গরিব মানুষকে তিরপল দিচ্ছি না, বা অন্নপূর্ণা ভান্ডার বলছি নিজের লোকের করছি, অন্য লোকের করছি না। তারা বলছে যে এসে পরে তিরপল দিচ্ছে না, আপনার স্বামীর নামে এগেনস্টে নাকি ওই খাস জমির নাকি এনওসি দেওয়ার জন্য অভিযোগ রয়েছে, সেটা ভুল। আমার স্বামী কি করে এনওসি দেবে? আমার স্বামী তো প্রধান নয়, আমি প্রধান, আর কাজ করার জন্য আমার স্টাফও আছে। আমার তো দেওয়ার নয়, এটা দেবে তো প্রধান আর কি। খাস জমির মধ্যে আমরা এখানে অনলাইন হয়, যা কিছু আমরা দিই সব অনলাইনে ভাবি। মিড ডে মিল নিয়ে রাজ্যের গাইডলাইন, 8 দফা গাইডলাইন স্কুল শিক্ষা দপ্তরের। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই 8 দফা গাইডলাইনে ঠিক কি কি রয়েছে, স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে কি বলা হলো? দেখো, যেহেতু কলকাতায় ইসকনের অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে কলকাতার প্রায় 500টি স্কুলে মিড ডে মিল পৌঁছে দেওয়া হচ্ছে, এবং সেই কারণেই কলকাতার এই 500টি স্কুলে কিভাবে মিড ডে মিল পাঠানো হবে ইসকনের অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে, তার জন্য একটি গাইডলাইন তৈরি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সমস্ত স্কুলে সকালে শিফট রয়েছে সেখানে সকাল 8:30টার মধ্যে, এবং ডে শিফটের স্কুলে দুপুর 1:30টার মধ্যে মিড ডে মিলের খাবার পৌঁছানো বাধ্যতামূলক। শুধু তাই না, এটাও বলা হয়েছে যে প্রতিদিন একই রুটে ফুড ট্রাক চলবে, যাতে চালক এলাকায় অভ্যস্ত থাকেন। এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে যারা মিড ডে মিলের কুক রয়েছেন বা হেল্পার রয়েছেন তাদের কোনো রকমই অসুবিধা হবে না। সেই অনুযায়ী গাইডলাইনে বলা হয়েছে যে ছাত্র সংখ্যা অনুযায়ী কুক কাম হেল্পার নিয়োগ করতে হবে, এবং যারা যারা আছেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এটাও বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ঘোষণা করেছেন সপ্তাহে 2 দিন ডিম দেওয়ার পরিকল্পনার কথা, তার বাস্তবায়নের জন্য কলকাতার নোডাল অফিসার একটি বিস্তারিত গাইডলাইন তৈরি করবে এবং সেই গাইডলাইন দ্রুত কার্যকর করবে। বেশ।